জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। ফ্যাসিস্টদের নির্বাচনে ফিরিয়ে আনার ষড়যন্ত্র বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ কেউ নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, জনগণ গণতান্ত্রিক শাসনে ফিরে যেতে প্রস্তুত হয়ে আছে। সরকারে বসে দল গঠন করলে জনগণ আস্থা হারাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার নিরপেক্ষতা হারালে আরেকটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। ওরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আওয়ামী ফ্যাসিবাদের মতো দলকে শুধু নিষিদ্ধই না, নির্মূল করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের আপাতত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। দলটিকে সামাজিক ও আদর্শিকভাবে নিষিদ্ধ করা হবে বলে আশা করেন তিনি। এ সময় কুয়েটে হামলার ঘটনায় যেই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, বহিষ্কার ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দাবিতে দিনভর অবরুদ্ধ করে রাখা হয়েছে ভিসিকে। নতুন ভিসি নিয়োগ দেওয়া না পর্যন্ত ক্লাস পরীক্ষায় না ফেরার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ক্যাম্পাস পরিস্থিতির বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, নতুন ভিসি নিয়োগ দেয়া না পর্যন্ত ক্লাস পরীক্ষায় না ফেরার যে ঘোষণা, এরপর আসলে কি বলছে প্রশাসন, আমাদেরকে জানাবেন। অন্যয়, আসলে আজকে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা ছিলেন কুয়েটের, তারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কুয়েটের ভিসি, প্রভিসি এবং ছাত্র কল্যাণ যে পরিচালক রয়েছেন তাকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন এবং তাকে প্রত্যাখ্যান করার ফলে কিন্তু তারা যেটি বলছেন যে মূলত আমরা তাদের যে শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত নতুন ভিসি এই কুয়েটে নিয়োগ দেওয়া না হবে। এই ঘোষণা দিয়ে কিন্তু তারা যার যার হলে প্রবেশ করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত যে হলগুলো রয়েছে সেই হলগুলোতেই কিন্তু তারা এখন অবস্থান করবেন, তবে কোনো প্রকার পরীক্ষা বা শিক্ষা কার্যক্রমে কিন্তু তারা অংশগ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত নতুন ভিসি এখানে নিয়োগ না দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু সিন্ডিকেট যে সভা হয়েছে সেটি ভার্চুয়ালি একটি সিন্ডিকেট সভা হয়েছে এবং সেই সভার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি ছিল যে এখানে হামলার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা, এখানে রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস করা, এর পাশাপাশি এখানে আহত যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে তাদের যে
স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের যে স্বাস্থ্য সেবার জন্য যে খরচ হবে সম্পূর্ণ খরচ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করার যে দাবি, প্রায় সবগুলো দাবি কিন্তু তারা মেনে নিয়েছিলেন এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এখানকার ভিসি প্রভিসি এবং ছাত্র কল্যাণের যে পরিচালক তার প্রত্যাহারের যে দাবি সেই দাবি কিন্তু তারা মানেননি এবং ঠিক সেই কারণেই কিন্তু এখানকার শিক্ষার্থীরা তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি এখনো পর্যন্ত বন্ধ রেখেছে। তবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল যেখানে ভিসিকে। তবে এখানকার যে ভিসি এখনো পর্যন্ত তিনি আমার পিছনে যে ভবনটি দেখছেন এখানে কিন্তু তিনি এখনো পর্যন্ত অবস্থান করছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে চলে গেছেন এবং যার যার হলে কিন্তু তারা এখন পৌঁছাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে তারা যেহেতু এখানকার বর্তমান ভিসি যিনি বর্তমানে আছেন তাকে তারা প্রত্যাখ্যান করেছেন, সে কারণে কিন্তু তারা সে যে কোনোভাবে যে কোনো জায়গায় যেতে পারে বলে তারা জানিয়েছেন। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু তাদের যে শিক্ষার্থীরা যারা তারা তাদের যে দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনার আর কুয়েটে যে সবশেষ খবর আর কি। কুয়েট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাবিম চৌধুরী। সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্রিফ করছে ছাত্রদল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ওকে, আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন বিনা কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোথায় কোথায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে। পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওকে, আমরা আইনি শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, এই কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে যারা কথায় কথায় ছাত্রদলকে হুমকি দেয়, যারা কথায় কথায় এই লক্ষ লক্ষ ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের নাকি কি পরিণতি বরণ করতে হবে। তো আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না। ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না। আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকেই হুমকি দামকি দিত এবং আমাদের সম্পর্কে সব সময় এ ধরনের অপরাজনীতি ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। সে কারণে আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আর কখনো ছাত্রদলকে হুমকি দেবেন না। আপনারা যদি মনে করে থাকেন, একটা কথা স্পষ্ট বলতে চাই, যারা পারে তারা কখনো হুমকি দেয় না, তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না। সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা শুনুন, মনের ভাষা বুঝুন। সেজন্য আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনে যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে রূপ, আমরা সেটি বজায় রাখতে চাই। সহনশীলভাবে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সবাইকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্রিফ করছিল ছাত্রদল, এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রনক জাহান। তিনি বলেন, স্থায়ী ঠিকানাহীন ভাসমান অপরাধীরাই রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। তথ্যমতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। বছরে 2 কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানি লভ্যাংশের 0.5% সরকারকে না দিলে সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বুধবার বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠানে শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, 5 শতাধিক কোম্পানি ইতোমধ্যেই সরকারকে এই লভ্যাংশ দিচ্ছে। তবে 8,000 মতো কোম্পানি আছে যারা সরকারকে লভ্যাংশ দেওয়ার
ক্ষমতা রাখেন। এর আগে বাংলাদেশ সাবমেরিন কেবলস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে 1,06,00,000 টাকার চেক হস্তান্তর করে। সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার। শ্রমিক কল্যাণ তহবিলের বর্তমানে 1100 কোটি টাকার বেশি জমা আছে। আমরা ক্যাবিনেটকে লিখছি যে এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স, তারা যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা 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 যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছেন তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেব না। 24-এর গণঅভ্যুত্থানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় কবি নজরুলের গান ও কাজকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ইনস্টিটিউটের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। এর আগে দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে গিয়ে শেষ হয়। এরপর নজরুলের লেখা হামদনাথ পরিবেশন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের পরিবেশটা সুন্দর হবে, সবাই সবার জায়গা দেখেছেন যে কতভাবে কাজী নজরুল ইসলামের কবিতা ব্যবহৃত হয়েছে আন্দোলনে। যদিও সংবিধানে স্বীকৃত ছিল না, কিন্তু লেখা থাকুক বা না থাকুক, কবি কাজী নজরুল ইসলাম আসলে আমাদের সবার মনে জাতীয় কবি হিসেবে ছিলেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে নজরুল ইনস্টিটিউটের উদ্দেশ্যে, যে আপনার নজরুলের গান এবং নজরুলের কাজকে ছড়িয়ে দেওয়ার কাজ করতে থাকেন। প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় দুদক। সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8,86,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 3,45,00,000 টাকারও বেশি জমা এবং 3,39,00,000 টাকা উত্তোলন সহ মোট 6,84,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে চলছে বক্ষব্যাধি বিষয়ক 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 25টি দেশের 31 জন শীর্ষস্থানীয় বক্ষব্যাধি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। যোগ দিয়েছেন দেশের প্রায় 1200 বক্ষব্যাধি বিশেষজ্ঞ। এই সম্মেলনে অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের বিভিন্ন সংক্রমণ, নিউমোনিয়া, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সার সহ নানা বিষয়ের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি, গবেষণা ও প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে বৈজ্ঞানিক কর্মশালায় ইন্টারভেনশনাল বঙ্কোস্কোপি, লাং ফাংশন পরীক্ষা, লাং ফেইলর, স্লিপ ডিসঅর্ডার, ব্রিদিং সহ নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 2 বছর পর আয়োজিত এই কনফারেন্সে সারা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞরা সর্বাধুনিক উপায়ে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের সম্যক ধারণা নিয়ে যেতে পারেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।